স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে, অর্থাৎ নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান হবে 2, 4 ও 8। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে। এই প্রশ্নগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামাটিভ এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্নের মান 2। 1 নম্বর প্রশ্ন, টাইদ কি? উত্তর, টাইদ ছিল ধর্মকর। ফরাসি গির্জা দেশের তৃতীয় শ্রেণীর মানুষের কাছ থেকে 10% হারে এই কর আদায় করত। গির্জা যাজকরা এই কর ভোগ করে অত্যন্ত বিলাসিতায় দিন কাটাত। 2. করভি কি? উত্তর, বিপ্লবের আগে ফরাসি কৃষকরা প্রভুর বিভিন্ন কাজে বিনা বেতনে বেগার শ্রম দিতে বাধ্য হতো। এই শ্রমকর করভি নামে পরিচিত। 3. ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত প্রধান কয়েকটি করের নাম লেখো। উত্তর, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত প্রধান কয়েকটি কর হল টাইলে বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, ভিটিএমএ বা আয়কর, গ্যাবেলা বা লবণ কর, টাইদ বা ধর্মকর, করভি বা শ্রম কর প্রভৃতি। 4. ফ্রান্সে অসিয়া রেজিম বা পুরাতনতন্ত্র বলতে কী বোঝো? উত্তর, ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স তথা ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল। এই ব্যবস্থা অসিয়া রেজিম বা পুরাতন্ত্র নামে পরিচিত। 5. থার্ড এস্টেট কি? উত্তর, ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক ও শ্রমিক, সাঁকুলত বা চালচুলোহীন ভবঘুরে প্রভৃতি। 6. বিপ্লবের আগে ফ্রান্সে কারা প্যাট্রিসিয়ান এবং কারা প্লেবিয়ান নামে পরিচিত ছিল? উত্তর, ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিসিয়ান এবং তৃতীয় শ্রেণীর মানুষ প্লেবিয়ান নামে পরিচিত ছিল। 7. মন্তেস্কু কে ছিলেন? উত্তর, মন্তেস্কু ছিলেন ফরাসি বিপ্লবের প্রাক্কালের একজন বিখ্যাত দার্শনিক। তিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং রাজার ঐশ্বরিক ক্ষমতার ধারণার বিরোধী। 8. মন্তেস্কু লেখা দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর, মন্তেস্কু লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল দ্য স্পিরিট অফ লজ এবং দ্য পার্সিয়ান লেটার্স। 9. ভলতেয়ার কে ছিলেন? তার রচিত গ্রন্থের নাম লেখো। উত্তর, ভলতেয়ার ছিলেন ফরাসি বিপ্লবের প্রাক্কালের একজন বিখ্যাত দার্শনিক। তার প্রকৃত নাম ছিল ফ্রাঁসোয়া মারি আরুয়ে। ভলতেয়ারের লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল কাঁদিত ও দার্শনিকের অভিধান। 10. রুশো কে ছিলেন? তার বিখ্যাত গ্রন্থের নাম কি? উত্তর, রুশো ছিলেন অষ্টাদশ শতকে ফ্রান্সের সর্বাধিক জনপ্রিয় দার্শনিক। রুশোর লেখা সর্বাধিক জনপ্রিয় গ্রন্থ হল সোশ্যাল কন্ট্র্যাক্ট বা সামাজিক চুক্তি। এটি বিপ্লবের বাইবেল নামে পরিচিত। 11. কারা ফিজিওক্র্যাট নামে পরিচিত? উত্তর, বিপ্লবের আগে ফ্রান্সে মার্কেটাইন মতবাদের বিরোধী এবং অ্যাডাম স্মিথের অনুগামী এক শ্রেণীর অর্থনীতিবিদদের আত্মপ্রকাশ ঘটে। এই অর্থনীতিবিদগণ শিল্প বাণিজ্যে সংরক্ষণ নীতি ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরোধিতা করেন এবং অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প স্থাপনের দাবি জানান। এরাই ফিজিওক্র্যাট নামে পরিচিত। 12. লেতর দ্য ক্যাসে কি? উত্তর, লেতর দ্য ক্যাসে হল বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। 13. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ও রানী কে ছিলেন? তারা কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? উত্তর, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ও রানী ছিলেন যথাক্রমে ষোড়শ লুই এবং মেরি আতাওনেত। ষোড়শ লুই ও মেরি আতাওনেত বুর্বো রাজবংশের অন্তর্গত ছিলেন। 14. ইন্টেন্ডেন্ট কাদের বলা হতো? উত্তর, বিপ্লবের আগে এক শ্রেণীর কর্মচারী ফ্রান্সের প্রদেশগুলির প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্ম পরিচালনার দায়িত্ব পালন করত। এই কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। এরা ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত।
15 অভিজাত বিদ্রোহ কী? উত্তর, অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে ফরাসি রাজা ষোড়শ লুই 1788 খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতুবি করেন এবং সকল সম্প্রদায়ের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে সুবিধাভোগী অভিজাত শ্রেণী রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই ঘটনাকে ঐতিহাসিক মাতিয়ে ও জর্জ রুভে অভিজাত বিদ্রোহ এবং লেফেডর অভিজাত বিপ্লব বলে অভিহিত করেছেন। 16 বুর্জোয়া বিপ্লব কী? উত্তর, ফরাসি তৃতীয় সম্প্রদায়ের জাতীয় সভার সকল সদস্যের একটি কক্ষে বলা এবং মাথাপিছু ভোটের দাবি রাজা নাকচ করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ফলে তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা টেনিস কোর্টের শপথ, যেটা 20 জুন 1789 খ্রিস্টাব্দে হয়েছিল, এর মাধ্যমে নিজেদের উদ্যোগে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনার উদ্যোগ নেয়। এই সময় যাজকদের 139 জন এবং অভিজাতদের 47 জন সদস্য তৃতীয় সম্প্রদায়ে যোগ দেয়। শেষ পর্যন্ত ভীত রাজা 27 জুন 3 সম্প্রদায়ের সদস্যদের একত্রে অধিবেশনে বসা এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেন। এই ঘটনা বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। 17 টেনিস কোর্টের শপথ কী? উত্তর, ফরাসি জাতীয় সভার তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা 1789 খ্রিস্টাব্দের 20 জুন আইনসভায় প্রবেশ করতে গিয়ে দেখেন যে সভাকক্ষ বন্ধ রয়েছে। এরপর ক্ষুব্ধ সদস্যরা মিরাবো ও আবেসিয়েসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয়ে শপথ গ্রহণ করেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। 18 বাস্তিল দুর্গ সম্পর্কে কী জানো অথবা 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই কেন গুরুত্বপূর্ণ? উত্তর, বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈরশাসনের প্রতীক। এখানে বিনা বিচারে প্রচুর মানুষকে বন্দি করে রাখা হতো। প্যারিসের উত্তেজিত জনতা 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং কারারক্ষীদের হত্যা করে এই কুখ্যাত দুর্গ দখল করে নেয়। 19 কীভাবে বাস্তিল দুর্গের পতন ঘটে? উত্তর, জাতীয় সভার বুর্জোয়া প্রতিনিধিদের চাপে ফরাসি রাজা 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশনে বসা এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নিলে প্যারিসের জনতা অত্যন্ত উল্লসিত হয়। এরপর 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই উত্তেজিত জনতা রক্ষীদের হত্যা করে কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে নেয়। 20 বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী? উত্তর, বাস্তিল দুর্গের পতনের প্রধান গুরুত্ব হল এই দুর্গ থেকে নিরপরাধ বন্দীরা মুক্তি পায়, রাজার স্বৈরশাসনের প্রতীক ধ্বংস হয়, বাস্তিলের পতনের মাধ্যমে বিপ্লবের জয়যাত্রা সূচিত হয়। 21 প্যারি কমিউন কী? উত্তর, বাস্তিল দুর্গের পতনের পর বিপ্লবী জনতা প্যারিসের শহরে পৌরশাসন পরিচালনার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে। এটি প্যারি কমিউন নামে পরিচিত। 22 ঐতিহাসিক রাইকার কোন ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন? উত্তর, 1789 খ্রিস্টাব্দের 5 অক্টোবর একদল মহিলা খাদ্যের দাবিতে ভার্সাই নগরীতে উপস্থিত হয়ে রাজপরিবারকে প্যারিসে আসতে বাধ্য করে। এই ঘটনাকে ঐতিহাসিক রাইকার রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন। 23 ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণায় কী বলা হয়? উত্তর, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণায় বলা হয় স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, আইনের চোখে সকল মানুষ সমান, জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ভোগ ও দখল প্রভৃতি মানুষের সর্বজনীন অধিকার। 24 ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণায় গুরুত্ব কী? উত্তর, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণায় বিভিন্ন গুরুত্ব ছিল। এই ঘোষণাপত্রের দ্বারা ফ্রান্সের পুরাতনতন্ত্র ধ্বংসের চেষ্টা করা হয় এবং উদারতন্ত্র, জাতীয়তাবাদ ও মানবাধিকার রক্ষার উদ্যোগ নেওয়া হয়। 25 অ্যাসাইনমেন্ট কী? উত্তর, অ্যাসাইনেট হল 1791 খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান সভা কর্তৃক প্রবর্তিত এক ধরনের কাগজের নোট। ফ্রান্সে প্রবল অর্থ সংকট দেখা দিলে সংবিধান সভা গির্জার বাজেয়াপ্ত করা ভূসম্পত্তি আমানত রেখে তার ভিত্তিতে এই নোট চালু করেন। 26 সাসপেনসিভ ভিটো কী? উত্তর, ফরাসি সংবিধান সভার সিদ্ধান্ত অনুসারে আইনসভা কর্তৃক প্রবর্তিত কোনো আইন রাজা সম্পূর্ণ বাতিল করতে না পারলেও তিনি তা সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন।
রাজার এই ক্ষমতা সাসপেন্সিভ ভিটো নামে পরিচিত। 27 ব্রান্সউইক ঘোষণা কী? উত্তর 1792 খ্রিস্টাব্দের আগস্ট মাসে প্রাশিয়ার সেনাপ্রধান ব্রান্সউইক এক ঘোষণার মাধ্যমে ফরাসিদের সতর্ক করে দেন যে ফরাসি রাজপরিবারের কোনো ক্ষতি হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। এটি ব্রান্সউইক ঘোষণা নামে পরিচিত। 28 সন্দেহের আইন কী? উত্তর ফ্রান্সে সন্ত্রাসের শাসনকালে এক বিশেষ আইনের দ্বারা বিপ্লব বিরোধী সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত এবং বিপ্লবী আদালতে তাদের বিচার হতো। এই বিশেষ আইন সন্দেহের আইন নামে পরিচিত। 29 সেপ্টেম্বর হত্যাকাণ্ড কী? উত্তর ফ্রান্সের রাজতন্ত্রের সমর্থক বহু মানুষ কারাগারে বন্দী ছিল। ফ্রান্সের রাজতন্ত্র বিরোধী উত্তেজিত জনতা কারাকক্ষে ঢুকে রাজভক্ত সন্দেহে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে 2 থেকে 5 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। 30 জ্যাকোবিন কারা? এই দলের কয়েকজন নেতার নাম লেখো। উত্তর ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে যে উগ্র বামপন্থী দলের আত্মপ্রকাশ ঘটেছিল এবং ফ্রান্সের সংকটকালে দেশে সন্ত্রাসের শাসন যারা চালু করেছিল তারা জ্যাকোবিন নামে পরিচিত। জ্যাকোবিন দলের অন্যতম নেতা ছিলেন রোবস্পিয়র, হিবার্ট, দাঁতো প্রমুখ। 31 সন্ত্রাসের শাসন শুরু হওয়ার দুটি কারণ উল্লেখ করো। উত্তর ফ্রান্সে সন্ত্রাসের শাসন শুরু হওয়ার দুটি কারণ ছিল যথা 1 নাম্বার দেশের বিভিন্ন স্থানে প্রতি বিপ্লবী শক্তি বিপ্লবীকে ধ্বংস করার চেষ্টা করছিল। 2 নাম্বার বিভিন্ন বৈদেশিক শক্তি ফ্রান্সে আক্রমণের পরিকল্পনা করছিল। 32 ফ্রান্সে সন্ত্রাসের শাসনের দুটি গুরুত্ব উল্লেখ করো। উত্তর ফ্রান্সে সন্ত্রাসের শাসনের দুটি প্রধান গুরুত্ব হলো এই শাসনের ফলে ফ্রান্সের অভ্যন্তরীণ প্রতিবিপ্লব দমিত হয় এবং ফ্রান্স সাফল্যের সঙ্গে বৈদেশিক আক্রমণ প্রতিহত করতে সফল হয়। 33 গিলোটিন কী? উত্তর গিলোটিন হলো একটি যন্ত্র বিশেষ। এর আবিষ্কর্তা হলেন ফরাসি ডাক্তার গিলোটিন। এই যন্ত্রের সাহায্যে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বকালে বহু মানুষের শিরচ্ছেদ করে হত্যা করা হয়। 34 থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী? উত্তর রোবস্পিয়ার সন্ত্রাসের শাসনের দ্বারা ফ্রান্সে ব্যাপক হত্যাকাণ্ড চালান। এতে আতঙ্কিত হয়ে জ্যাকোবিন দল 1794 খ্রিস্টাব্দের 27 এপ্রিল রোবস্পিয়ার ও তার অনুগামীদের বন্দী করে পরদিন তাদের গিলোটিনে হত্যা করে। এই ঘটনা থার্মিডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। 35 রোবস্পিয়ার কে ছিলেন? উত্তর রোবস্পিয়ার ছিলেন ফ্রান্সের উগ্র বামপন্থী জ্যাকোবিন দলের অন্যতম নেতা এবং সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক। তার নেতৃত্বে হাজার হাজার মানুষ সন্ত্রাসের বলি হতো। তিনি নিজেও ঘনিষ্ঠ হিবার্ট এবং দাঁতোকেও সন্ত্রাসের দ্বারা হত্যা করেন। শেষ পর্যন্ত উদারপন্থীরা তাকে হত্যা করলে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। 36 ডাইরেক্টরি শাসন কী? উত্তর 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টর বা ব্যক্তির একটি কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডাইরেক্টরি শাসন, যেটা 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। এবার দেখে নাও প্রশ্নের মান 4 অথবা 8। 1 নম্বর প্রশ্ন, বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণের বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো, অথবা ফরাসি বিপ্লব সৃষ্টিতে রাজতন্ত্র কতটা দায়ী ছিল। 5 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বাস্তিলের পতন সম্পর্কে কী জানো, অথবা প্যারিসে সাধারণ মানুষের উদ্যোগে বিপ্লবের প্রসার সম্পর্কে আলোচনা করো, অথবা বাস্তিল দুর্গের পতনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের নবম শ্রেণীর ইতিহাস পাঠ্য বিষয়ের প্রথম অধ্যায়ের অন্তর্গত। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো এই বছর 2025 সালে প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামাটিভ এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।